সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই আলোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তার হলেন ডক্টর জিল্লুর রহমান, অধ্যাপক ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ডাক্তার আব্দুস শাকুর খান, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করব, তবে আলোচনার আগে আমি একটু গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিয়ে আলোচনা শুরু করতে চাই। গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে ফেনীতে এখনও আশ্রয়ের খোঁজে লাখো মানুষ, কুমিল্লায় নতুন নতুন এলাকা প্লাবিত, পানি কমছে নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি আর হবিগঞ্জে, দুর্গতদের পাশে গণমানুষের সারায় অভিভূত ডক্টর ইউনূস, এনজিও নেতাদের সাথে বন্যা ও বন্যা পরবর্তী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, স্বৈরাচারের দোসরদের যেন অন্তর্বর্তী সরকারের আশেপাশে না দেখা যায় দাবি বিএনপির, জনরসী জুলুমবাজরা ধরা পড়ছে খালে বিলে বলছে জামায়াত, সিলেটের আদালতে তোলার সময় বিচারপতি মানিকের উপর হামলার চেষ্টা, ডিম ও জুতা নিক্ষেপ, রিমান্ড না নিয়ে দ্রুত পাঠানো হলো কারাগারে, সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হাসান 2 মামলায় আবার 10 দিনের রিমান্ডে, 4 দিনের রিমান্ডে দীপুমণি। এই মোটা দাগে ছিল এইগুলোই সংবাদ। আমরা শুরুতেই স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই জিল্লুর রহমান। সেটি হচ্ছে যে আসলে একটি বন্যা চলছে এবং আমরা দেখছি যে 11টি জেলার জনজীবন বিপর্যস্ত। যেই আসলে এই ধরনের বন্যায় এই জেলাগুলো আসলে কখনো এই ধরনের বন্যা তারা মোকাবেলা করেনি। এই বন্যার পিছনে সবচেয়ে বড় যে বিষয়টি আলোচিত হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ভূমিকাটা নিয়ে সবচেয়ে বেশি সরব, এবং আসলে এই বন্যার ক্ষেত্রে ভারতের ভূমিকা বা প্রাকৃতিক যে অবস্থান যেটি বলা হচ্ছে যে মেঘমালা বিস্ফোরণ, যদি একটু ব্যাখ্যাটা একটু যদি দিতেন। বন্যা এখন আমাদের বন্যা মৌসুম, এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাধারণত বন্যা হয়ে থাকে। এই বন্যা যেমন 88 সালে কিন্তু আমাদের সেপ্টেম্বরে বন্যা হয়েছিল এবং সারা দেশব্যাপী। তো এই অঞ্চলে 88 সালেও এরকম বন্যা হয়েছিল, মানে এই ইন্টেন্সিটির বন্যা। তো এই বন্যাটা হলো একটা আকস্মিক বন্যা। এখানে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী যে অঞ্চল, এটা আসলে আমাদের যেই পূর্বাঞ্চলে যে হিল রেঞ্জের কাছাকাছি। যখন এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু এখানে ছোটোখাটো বন্যা হয়ে থাকে। কারণ হচ্ছে হিলি এরিয়ার যেই স্লোপ, যেই হিলি এরিয়ার মানে স্লোপটা হাই, এজন্য পানিটা খুব দ্রুত নেমে আসে। হ্যাঁ, এবং কিছু এই স্ট্রিম এবং কিছু নদী দ্বারা এই পানিটা খুব দ্রুত আমাদের এই বর্ডার অঞ্চলে এসে পড়ে প্লেনল্যান্ডে পড়লে তখন এটা স্লো হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য এইখানে যখন প্রচুর বৃষ্টিপাত হয় দ্রুত পানিটা এখানে এসে যায় এবং দ্রুত নেমে যায়। তো এবার এটাই হয়েছে, এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে আবহাওয়ার বিভিন্ন কারণে। এখানে এমন হয়েছে 450 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু জায়গায়। তো এই কুমিল্লা অঞ্চল এবং ফেনী অঞ্চলের আমরা তো এই ট্রান্সবাউন্ডারি অনেকগুলো আমাদের রিভার। হ্যাঁ, তো এইখানে রিভারগুলো ট্রান্সবাউন্ডারি, এখানে এই পানি আমরা দুই দেশই ভারত এবং বাংলাদেশ আমরা ব্যবহার করি। তো এই এখন ভারত হয়তো ওই নদীগুলোতে বাঁধ দেওয়া আছে। হ্যাঁ, বাঁধ দেওয়ার ফলে কিছু পানি ওইখানে আটকানো হয়। হ্যাঁ, এখন আটকানোর ফলে যখন বন্যার এই ওয়াটার লেভেল বেড়ে যায় তখন একটা নির্দিষ্ট লিমিট থাকে, লিমিট পর্যন্ত এই আমরা পানি আটকাবো বা মজুত করতে পারবো। এর বেশি যদি আমি মজুত করতে যাই, এই ড্যাম বা যে ব্যারেজ আছে, ব্যারেজের কিন্তু ক্ষতি হতে পারে, ব্যারেজ ভেঙেও যেতে পারে, তাহলে আরও ডিজাস্টার হবে। এই জন্য হয় কি, স্পিলওয়ে করা হয়, একটা লেভেলের পরে পানিটা উপর দিয়ে এসে পড়ে। আবার অনেক সময় যেই গেটগুলো আছে গেটগুলো খুলে দেয়, এবং এই গেটগুলো এখন অত্যাধুনিক, তো এগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। তো এরকম হতে পারে ওইদিকে। হ্যাঁ, এখন আমরা এখানে বলছি যে ওইখানে হয়তো ব্যারেজের গেট খুলে দিয়েছে, কিন্তু এই ইনফরমেশনটা আমরা পাইনি। এটা সরকারি ইয়ে থেকে বলা হয়েছে, আমরা আগাম জানি না, কিন্তু এটা জানানো উচিত ছিল। হ্যাঁ, এটা জানানো উচিত, কারণ হচ্ছে যদিও কম সময় আমরা পেতাম, তবুও বাইলেটারালি এই জিনিসগুলো কিন্তু এই ডেটা শেয়ারিং, এবং এগুলো এখন তো আধুনিক যুগ, এখন ইন্টারনেটের মাধ্যমে এগুলো কি এমন কনফিডেন্সিয়াল কিছু না। এখানে এত বৃষ্টিপাত হয়েছে, এখন এই লেভেল, আমরা এই বাদে যদি এখানে ছাড়তে হয় কিছু আমরা ছাড়বো, এটা তো আলোচনা করা যায়। তো এই আলোচনাটা আমরা তো আর ওই লেভেলে না, আমরা তো সরকারি লেভেলে খবর জানি না, বা এখানে যে পলিসিগত যে আছে, যেমন কিছু কমিটি আছে, জয়েন্ট রিভার কমিশন, তারা বলতে পারবেন কি ঘটনাটা। হ্যাঁ, এখন যদি না জানিয়ে থাকে এটা জানানো উচিত ছিল। হ্যাঁ,
আমরা বাঁধটা, যদিও এটা যেই গোমতী যদি বাঁধের কথা বলি, যেই ডুমুর বাঁধ, এটা 120 কিলোমিটার দূরে ইয়া থেকে আঁকাবাঁকা হয়ে আসছে, তো এবার এরিয়ালি হয়তো 60 কিলোমিটার দূরে, কিন্তু নদী ধরে যদি আমি সর্পিল গতিতে যাই তাহলে প্রায় 120 কিলোমিটার। তো ওইটা ওই ক্যাচমেন্ট এরিয়া। একটা রিভারের কি হয়, একটা রিভার কত এরিয়া থেকে পানি নেয়, ওয়াটারশেড বলি আমরা, একটা বিরাট বিস্তীর্ণ এরিয়া থেকে পানি নিয়ে সেই নদী দিয়ে এই পানিটা আসে। তো এই ওয়াটারশেডের একটা পার্টে উপরের দিকে আপ স্ট্রিমে এই বাঁধটা, তো এই বাঁধটা কতটুকু এখানে ইনফ্লুয়েন্স করছে এটাও আমরা জানি না। হ্যাঁ, ইনফ্লুয়েন্স অবশ্যই করছে, যেহেতু এখানে পানি জমাটবদ্ধ আছে, এখানে পানি ছেড়ে দিছে, কিছুটা হলেও তো এখানে প্রভাব ফেলেছে, বাটিতে রয়েছে, এবং প্রচুর বৃষ্টিপাত এই অঞ্চলে হয়েছে। তো সব মিলেই কিন্তু ইনফ্লুয়েন্সটা এখানে আছে। তো এটা কতটুকু আছে, কি আছে, এটা আমরা জানি না। তো এইটা এগুলা শেয়ারিং করলে, এগুলো আলোচনা করলে এগুলো কিন্তু পাওয়া যায়। এবং এই যে আবহাওয়াগত যে তথ্য, এগুলোও তো আমাদের শেয়ারিং করা দরকার। কারণ যদি একই নদী আমরা শেয়ার করি, হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু শেয়ারিংটা অবশ্যই দরকার। শেয়ারিং এর বিষয়ে আলোচনা করবো। আমি একটু স্যার আপনার কাছে যাই, যেটি হচ্ছে যে এরই মধ্যে আসলে এই বন্যায় 19 জনের মৃত্যু হয়েছে এবং 11টি জেলা আসলে সবচেয়ে বেশি আক্রান্ত। যদিও সুখবর হলো বৃষ্টি না হওয়ার কারণে পানি নামতে শুরু করেছে, কিন্তু এই পানি নামার পরে যে সংকটটি শুরু হবে সেটি আসলে স্বাস্থ্য সংকট এবং আমাদের স্বাস্থ্য সেবা খাতের যেই অবস্থা, আমরা গত দীর্ঘ 15-16 বছরে যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, সেটি করোনার সময় আমরা স্পেশালি সেই চিত্রটি দেখেছি। সেই জায়গাটিতে আসলে এই যে বন্যা আক্রান্ত এলাকাগুলো, সেটি কিভাবে আসলে মোকাবেলা করা সম্ভব এই মুহূর্তে? আমরা জানি যে প্রকৃতির সাথে স্বাস্থ্যের একটা নিবিড় সম্পর্ক। আপনি আমি সবাই জানি যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় তার মধ্যে বন্যা একটা। এখন বন্যায়, এবারের বন্যাটার একটু বিশেষত্ব হলো যে এটা হঠাৎ করে অল্প সময়ের মধ্যে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। এখন এই প্লাবনের জন্য আমরা যে সমস্যাগুলো, স্বাস্থ্য সমস্যার যে ঝুঁকিগুলো থাকে, এই ঝুঁকিগুলোকে আমরা কিন্তু 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একদম তাৎক্ষণিক সমস্যা, যেটা আমরা দেখলাম যে স্বাস্থ্য ঝুঁকিতে আছে, অথবা বিপজ্জনক পানি এসে যাওয়াতে অনেকেই মারা গেছে, অনেকে অসুস্থ আছেন। এরপরে আপনি যেটা বললেন, যখন থেকে বন্যা হলো তখন কিন্তু আমরা ক্রাইসিসটা কি দেখলাম, অনেক ক্রাইসিসের মধ্যে আমি যদি স্বাস্থ্যটাকে ফোকাস করি, তাহলে দেখবেন যে আমাদের যে পানি পান করি, যেটা আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই সুপেয় পানির কিন্তু প্রচণ্ড অভাব থাকে। এই কারণে সেখান থেকে যে পানি গ্রহণ করার কারণে পানিবাহিত যে রোগগুলো হয়, এই রোগটা আমাকে কিন্তু প্রথম আমার সামনে পড়ে। যেমন পেটের পীড়া, কলেরা, ডায়রিয়া, এগুলো কিন্তু খুব স্বাভাবিক। এই সময় পানি, মানে বিশুদ্ধ পানি না পেয়ে এই রোগগুলো হয়। তো তাৎক্ষণিকভাবে এই ধরনের সমস্যাগুলো যখন হলো, এবং এটা যখন দীর্ঘস্থায়ী হচ্ছে, অলরেডি কয়েকদিন হয়ে গেল, সামনেও বন্যা এবং বন্যা পরবর্তী অবস্থা আছে, সেখানেও কিন্তু এটা ধারাবাহিকভাবে হতে থাকবে। প্রত্যেকটা এরকম ডিজাস্টারের ক্ষেত্রে এই পানিবাহিত রোগগুলো, বিশেষ করে পেটের পীড়া, আমি বলবো যে ডায়রিয়া, কলেরা, অথবা পানিবাহিত যে টাইফয়েড বা অন্যান্য অসুখগুলো, সেটা দেখা দেয়। তাহলে প্রথম আমাদের এই সমস্যা যখন দেখা দেয়, তাহলে এটা প্রিভেনশনের উপায় কী, এটাও কিন্তু জানতে হবে। তার অর্থ হলো আমাদের ত্রাণ সামগ্রী যেভাবে যাচ্ছে, তার মধ্যে প্রাধান্য দিয়ে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা পদ্ধতি জনগণকে জানানো এবং তার কাছে পৌঁছে দেওয়া, এটা একটা চ্যালেঞ্জ। এরপরে আসেন, একটা জনগোষ্ঠী যখন বন্যায় আক্রান্ত হয়, সকল জনগোষ্ঠী যে সুস্থ জনগোষ্ঠী তা নয়, কিন্তু সমাজের একটি অংশ আগে থাকতেই অসুস্থ থাকে, বয়োজ্যেষ্ঠ থাকে, শিশু থাকে। আবার একই সাথে আমরা জানি যে, আমি যেহেতু বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আমি জানি যে আমাদের শ্বাসরোগ যেগুলো আছে, জানা মতে যারা নিয়মিত ঔষধের মাধ্যমে এই রোগগুলো থেকে রক্ষা পায়, সিমটমগুলো থেকে রক্ষা পায়, সেই ওষুধগুলো পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে বিপর্যয় দেখা দেয়। যার জন্য দেখা যাচ্ছে রেসপিরেটরি ইনফেকশন যেমন হতে পারে, আগে থাকতে জানা যে সমস্ত ক্রনিক অসুখগুলো আছে, শুধুমাত্র আমি রেসপিরেটরি বলবো না, প্রেশারের রোগী আছে, ডায়াবেটিসের পেশেন্ট আছে, যারা নিয়মিত ঔষধ এবং নিয়মকানুন মেনে কন্ট্রোল করেন, তারা কিন্তু বাধাগ্রস্ত হয় এবং তাদের রোগগুলো মারাত্মক আকারে দেখা দেয়। তো সেই ক্ষেত্রে বন্যাকালীন সময় পানিবাহিত রোগ যেমন হয়, ডিজাস্টারের কারণে ঔষধ প্রাপ্তির ঘাটতি থাকার কারণে তার পুরনো অসুখগুলো আবার নতুন করে দেখা দিতে পারে। এবং পরবর্তীতে যখন পানি টেনে যায়, আমরা নিশ্চয়ই জানি যে এলাকা যখন প্লাবিত হয়, তখন স্বাস্থ্যকেন্দ্রও কিন্তু রক্ষা পায় না। অর্থাৎ তাদের প্রাথমিক আশ্রয় যেটা স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোর এরকম আক্রান্ত হয়ে যাওয়ার কারণে সেখান থেকে সেবাও বিঘ্নিত হয়। এইভাবে আমি বলতে পারি যে মোটা দাগে বন্যা আক্রান্ত এলাকায় আমাদের জনগণ বিভিন্নভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। আমরা আরেকটা আলোচনা করবো এটা নিয়ে,
কিন্তু আমি একটু স্যার সাথে আবার একটা স্যার, এটা বিষয় হলো যে ভারতের সাথে আমাদের নদী অনেকগুলো রয়েছে, অভিন্ন 52টি নদী রয়েছে। সেই 52টি নদীর ক্ষেত্রে ভারত একদমই আন্তর্জাতিক আইন অমান্য করে 33টি ড্যাম তারা বিভিন্ন জায়গায় নির্মাণ করেছে, যেগুলোর ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু এই নদীগুলোতে বাংলাদেশের অবস্থান রয়েছে, সেখানে পানি বন্টন কিংবা এই ড্যাম নির্মাণের ক্ষেত্রেও বাংলাদেশের কোনো সম্পত্তি নেয়নি, এবং কোনো কোনো ক্ষেত্রে ভারত তার নিজের নাগরিকদের যে সম্পত্তি সেটিও নেয়নি। নাগাল্যান্ডে এখনো টিপাইমুখ ড্যাম নিয়ে আন্দোলন চলছে। তো ভারতের এই যে ভূমিকা প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে, সেটি আসলে কতটা যুক্তিযুক্ত এবং আন্তর্জাতিক আইনগুলোর ক্ষেত্রে স্যার কি বলে? দেখুন, এরকম ট্রান্সবাউন্ডারি রিভার আমাদের হয়তো ভারতের সাথে অনেক বেশি, 54টা রিভার আছে। 54টা স্যার। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এরকম ট্রান্সবাউন্ডারি রিভার কিন্তু আছে। ওইখানেও তো একটা আন্তর্জাতিক আইনও আছে। হ্যাঁ, ট্রান্সবাউন্ডারি রিভার কিভাবে ওয়াটার শেয়ারিং হবে, কিভাবে এই নদী অববাহিকায় কি করা যাবে, নদীতে কি করা যাবে, এগুলো নিয়ে কিন্তু স্পেসিফিক আইন আছে। হ্যাঁ, এই আইন অনুযায়ী অনেক দেশই তো এগুলা মীমাংসা করেছে। আমরাও কিন্তু এটা মীমাংসা করতে পারি। হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং যেমন বললেন যে স্টেটও আছে। এখন যেহেতু পানি কিন্তু এখন একটা খুবই মানে এসেনশিয়াল হয়ে গেছে। হ্যাঁ, সম্পদ হয়ে গেছে। যেমন ইরিগেশনে, আগে ইরিগেশনে আমরা তো পানি তেমন ইউজ করতাম না। এখন কিন্তু ইরিগেশন বলেন, তারপর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বলেন, তারপর আরও অনেক কাজেই পানি আমাদের, যেমন আরবান এরিয়াতে সাপ্লাই কিন্তু এই যে নদীতে ড্যাম দিয়ে ব্যারেজ দিয়ে কিন্তু যেখানে পানি আন্ডারগ্রাউন্ডে নাই, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, ওইখানেও কিন্তু এই সারফেস ওয়াটার ইউজ করা হয়। তাহলে বিভিন্ন এই যে পানির ব্যবহার বেড়ে গেছে, এই জন্য দেখা যায় যে আপস্ট্রিম থেকে আগেই ভারত নিজেই আপস্ট্রিম থেকে, যেমন গঙ্গার কথা যদি বলি, আপস্ট্রিম থেকে সেই অনেক প্রায় 2000 কিলোমিটার এই যেই পদ্মা যে গ্যাঙ্গিস যে কোর্স, সে আপস্ট্রিম থেকে পানি কিন্তু উত্তোলন শুরু হয়ে যায়। এবং এই ড্রাই মৌসুমে ফারাক্কাতে পানিও এখন ওইভাবে আসতেছে না। হ্যাঁ, আবার আমাদের সাথে যেই চুক্তি আছে, চুক্তি অনুযায়ী আবার আমাদের পানি আসার কথা, কিন্তু ওই পরিমাণ পানি ফারাক্কাতে তো এখন আসেই না। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলা নিয়ে বাইলেটারাল অবশ্যই আলোচনা উচিত এবং আন্তর্জাতিক আইন মেনে যেটা করা উচিত ওইটাই কিন্তু আমাদের করা দরকার। স্যার, ফারাক্কা যে পানি দিচ্ছে না, এটি তো বহু বছর ধরেই ভারত দিচ্ছে না, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে প্রতিকার পাওয়ার জন্য কোনো ব্যবস্থা নিতে পারে এখন কিনা? এইটা তো আর আমি তো এটা, যেমন জয়েন্ট রিভার কমিশন আছে, জয়েন্ট রিভার কমিশনের হলো এই যে ট্রান্সবাউন্ডারি রিভারগুলা, এইখানে পানির কি হবে, কত মানে কোন সময় কি ফ্লো থাকে, এই ফ্লো অনুযায়ী কতটুকু পানি আমরা পাবো, যেমন গঙ্গার ক্ষেত্রে আছে। তো এটা পাই কি না পাই এটা নিয়ে তো আলোচনা তেমন আমি দেখতেছি না কয়েক বছর যাবত। হ্যাঁ, চুক্তির সময় হয়তো বলেছে এত কিউসেক পানি পাবো, কিন্তু এখন কত পাই কি পাই এটা আমি পত্রিকায় আমি ইদানিংকালে দেখি না। হ্যাঁ, কত পরিমাণ পানি আসে বা কোন মাসে কত পানি দেয় এটা ওনারা বলতে পারবেন, এবং এটা যদি প্রকাশ করতো তাহলে কিন্তু আমরা জনগণ বুঝতে পারতাম, আশ্বস্ত হতাম। হ্যাঁ, পানি কম আসে, পানি কম পাই, মানে পানি আসে না আসে তাওই তো আমরা জানি না। এটা কিন্তু ইদানিং আমি গণমাধ্যমও দেখি না। আগে প্রথম দিকে যখন চুক্তি হয়েছে তখন কিন্তু বলতো এতটুকু পানি আসছে, এই মাসে এতটুকু দেওয়া হয়েছে, কিন্তু ইদানিং তো এটা অনেক দিন যাবত এটা নিয়ে কেউ কোনো গণমাধ্যমও দেখি না কিছু দিকে। আর অন্য রিভারগুলোর ক্ষেত্রে তো আমাদের চুক্তি হয়নি অনেক। তার মানে স্যার, তাহলে আমাদের যৌথ নদী কমিশনের কাজটা কি, মানে বৈঠকে বসে গেলে কমিশনটা নিশ্চিত করা? কমিশন যদি বাইলেটারাল না হয় তাহলে অন্য যেই আন্তর্জাতিক যেই আইন আছে, আইন অনুযায়ী আমরা করতে পারি, আমাদের ব্যবস্থা নিতে পারি, যারা অন্য দেশও তো নিয়েছে। হ্যাঁ, এরকম। তা আমার মনে হয় বাইলেটারাল করাই ভালো, কারণ হচ্ছে আমরা প্রতিবেশী, এটা একটা সম্পর্ক রেখেই যদি করতে হবে। আর যদি না পারা যায় তাহলে তো আমাদের যেমন মরুয়ান হচ্ছে, এখন গঙ্গাতে পানি নাই, যমুনাতে পানি আসে না, এখন আবার টিপাইমুখ বাঁধ যদি দেয়, আমাদের তো আমরা এখানে পানি পাবোই না, তখন কি করা যাবে? এটা সরকারের চিন্তা ভাবনা করতে হবে। স্যার, আপনি স্বাস্থ্য খাত নিয়ে কথা বলবেন, কিন্তু যেহেতু আপনি রাজনীতিতে একসময় যুক্ত ছিলেন, আমি জানতে চাই যে ভারতের এই যে ভূমিকা দাদা সুলভ যেটি আমরা বলে থাকি, আসলে এই ভূমিকাটা আমাদের জন্য কি ইতিবাচক, না আসলে এইগুলো আসলে সুরাহা হওয়া দরকার? না, এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে একটা কথা তো আমরা সবাই উপলব্ধি করছি, সেটা হলো যে দীর্ঘদিনের এই টানাপোড়েন, কিন্তু আমরা সবসময় মনে করি আমার রাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে খুব স্ট্রং পররাষ্ট্রনীতি থাকবে। আমরা জানি যে এখানে বিভিন্নভাবে আমাদের এই পররাষ্ট্রনীতি বিশেষ ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে অনেক ধরনের দুর্বলতা দেখা দিয়েছে।
একটু আগে স্যার যেটা বললেন যে আমরা নিজেরা জানি না, আসলে ব্যাপারটা হলো এই জিনিসগুলো এমনভাবে উঠে আসেনি। আমরা কিন্তু যে কোনো বিষয় বিবেচনায় নিতে হলে আমাদের ডেটা দরকার। ডেটা মিনস আমি আসলে কি চুক্তিতে ছিলাম এবং সেই চুক্তি মোতাবেক আমার কতটুকু পানি পাওয়ার কথা, আমি কতটুকু পেয়েছি সেটার ভিত্তিতে। তবে মোটা দাগে এটুকু বলা যায় যে এই যে আমাদের বাইলেটারাল যে নদী কমিশন আছে সেটা যে কার্যকর নয়, এটা কিন্তু প্রতি বছর আমাদের দেশের চেহারা দেখলেই বুঝতে পারি। সেই ক্ষেত্রে একটা বৃহৎ রাষ্ট্র হচ্ছে ভারত, তার প্রতিবেশী আমরা। আমার মনে হয় এরকম একটা প্রতিবেশী দুই দেশের মধ্যে যে সম্পর্কটা বড় দেশটা থাকা উচিত ছিল এবং আইন অনুযায়ী যেটা হওয়া উচিত ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেই ক্ষেত্রে হয়তো আমাদের দুর্বল পররাষ্ট্রনীতি অনেকাংশে দায়ী। স্যার একটু স্বাস্থ্যের বিষয়টি যাই আমরা, যেহেতু এই বন্যায় আক্রান্তের মধ্যে যেহেতু শিশু এবং নারী এবং বৃদ্ধ যদি আমরা আলাদা আলাদা করে দেখি, তাহলে শিশুদের ক্ষেত্রে কি ধরনের রোগ বালাই আসতে পারে বা সেই জায়গাটিতে আসলে কি ধরনের প্রতিকার ব্যবস্থা বা প্রতিষেধকের ব্যবস্থা রাখা উচিত, যদি আমরা আলাদা আলাদা করে একটু দেখি? আমরা বিভিন্ন অসুখের ক্ষেত্রে অথবা এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ গ্রুপকে আলাদা করি। তো কারা ঝুঁকিপূর্ণ আমি একটু আগে প্রসঙ্গক্রমে বলেছিলাম, বয়োজ্যেষ্ঠরা ঝুঁকিপূর্ণ, শিশুরা ঝুঁকিপূর্ণ, প্রেগনেন্ট লেডি যারা তারা ঝুঁকিপূর্ণ, আগে থাকতে জানা অসুস্থ তারা ঝুঁকিপূর্ণ। আপনি নির্দিষ্ট করে বলেছেন বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে এরা বিভিন্ন রকম এই ধরনের পানি পান করছে অথবা সঠিক মানে ভালো খাবারটা সুষম খাবারটা পাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু পেটের অসুখগুলো যেমন ডায়রিয়া খুবই কমন, এটা হয়। টাইফয়েড জ্বর হতে পারে কারণ এই পানি দিয়ে টাইফয়েডের জীবাণু আসতে পারে, জন্ডিসে আক্রান্ত হতে পারে এবং আমি যে বিষয়ে কাজ করি সেই নিউমোনিয়া বা ব্রঙ্কো নিউমোনিয়াতে এই বাচ্চাগুলো কিন্তু ভুগে থাকে। এখন এইটাই যদি হয় তাহলে আমাদের টার্গেট হওয়া উচিত যে সোর্স অফ ইনফেকশন ইম্পর্টেন্ট, এখানে আমি বারবার বলছি পানি, সেই ক্ষেত্রে সুপেয় পানির ব্যবস্থা করা অথবা পানি বিশুদ্ধকরণের ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি। অন্য যে গ্রুপগুলোর কথা বলছিলেন আপনি, প্রেগনেন্ট বা বয়স্কদের ক্ষেত্রে আমরা জানি যে বয়স্ক যারা তারা কোনো না কোনো এক বা একাধিক অসুখে আক্রান্ত। আমি শুরুতে বলেছিলাম তাদের নিয়মিত ঔষধ এবং স্বাস্থ্য পরিচর্যার প্রয়োজন হয়। তো এরকম একটা ডিজাস্টারে কিন্তু সেই ক্ষেত্রগুলো ব্যাঘাত ঘটে এবং আপনি যে স্বাস্থ্যকেন্দ্রে যে নিয়মিত দেখাবেন সেই স্বাস্থ্যকেন্দ্রগুলো আক্রান্ত। ন্যাচারালি তাদের এই ধরনের ওষুধ প্রাপ্তিতে যখন ব্যাপ্তি ঘটে, ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিস কন্ট্রোল হবে না, হাইপারটেনশনে যে রোগীটা ভুগছে তার কিন্তু হাইপারটেনশন কন্ট্রোল করা কঠিন হবে কারণ সে ওষুধ পাচ্ছে না। আর প্রেগনেন্সি হচ্ছে একটা বিশেষ অবস্থা শারীরিক, এখানে মায়ের বিশেষ ধরনের যত্ন লাগে, সেবা লাগে। এই ধরনের যখন একটা ডিজাস্টার বন্যার মতো হচ্ছে এবং এবারের বন্যাটা অন্যভাবে যদি বলি এটা আকস্মিক বন্যা, অনেক সময় বলা যেতে পারে ম্যানমেড বন্যা, এটাও বলা যেতে পারে, কিন্তু সেখানে কিন্তু এই প্রেগনেন্সির যে নিয়মিত ফলো আপগুলো ব্যাঘাত ঘটে, তার চেক আপগুলোতে ব্যাঘাত ঘটে, তারা কিন্তু এই ধরনের কমন অসুখগুলো কিন্তু সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এই পানিবাহিত রোগগুলোই বিশেষ করে এখানে আক্রান্ত হতে পারে। আর একটা জিনিস দেখবেন যে আশ্রয় কেন্দ্রে প্রচুর মানুষ একসাথে আশ্রয় নিচ্ছে। আমরা জানি যে আমরা এর আগে করোনাকে দেখেছি, অর্থাৎ ভাইরাসজনিত যে অসুখগুলো একজনের হয় সেটা কিন্তু অনেক মানুষ একসাথে যখন থাকে সেই ভাইরাল ইনফেকশনগুলো কিন্তু অনেকের মধ্যে ছড়িয়ে যায় এবং ছড়িয়ে গেলে ন্যাচারালি আমাদের রোগী সংখ্যা বেড়ে যায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে বয়োজ্যেষ্ঠরা অনেক দুর্বল থাকে, বাচ্চারাও দুর্বল থাকে, অর্থাৎ এই ধরনের ইনফেকশনগুলো খুব সহজেই একের থেকে অন্য আক্রান্ত হয়। সেখানে আমরা অনেক অসুস্থ মানুষ পাই, অনেককে কিন্তু পরবর্তীতে বন্যা পরবর্তীতে দেখা যাবে এই ধরনের অসুখে আক্রান্ত হয়ে সঠিক যদি চিকিৎসা না দেওয়া যায়, সঠিক সময় যদি পরিচর্যা না করা যায়, তাহলে অনেককেই আমরা দেখব মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো। স্যার আমি একটু আপনার কাছে যেতে এবার একটু মানুষ সৃষ্টির যে কারণগুলো রয়েছে এই বন্যার ক্ষেত্রে, আমরা ভারতের অবস্থান জানলাম বা আমাদের নদীগুলো বন্টনের বিষয়টি জানলাম, কিন্তু যেই বিষয়টি বড় বিষয়, আমাদের দেশে নদী যেভাবে দখল হয়ে আছে কিংবা আমাদের জলাধারগুলো যেভাবে দখল হয়ে আছে, সেটি আসলে যদি এভাবে দখল হতে থাকে তাহলে এই পানির প্রবাহ নিশ্চিত করা না গেলে তো বন্যা একদমই স্বাভাবিক থাকবে, যেহেতু জলবায়ু পরিবর্তন নানান বিষয় রয়েছে, সেগুলোর নিয়ে আসলে কি করণীয় আছে? এখন দেখেন আমাদের দেশ নদীমাতৃক দেশ, এটা আমরা বলে আসছি, এবং আমরা 206টা নদীর কথা বলি, আসলে নদী আরও অনেক বেশি। অনেক নদীর নামও জানি না আমরা, এরকম নদী আছে। তো এই যে জালের মতো ছড়িয়ে আছে এই যে নদী, এই নদীগুলো 30-40 বছর আগেও কিন্তু সচল ছিল অনেক নদী। তো নদীগুলো এই যে ক্রিস ক্রস হয়ে আছে, অর্থাৎ কি যেখানেই বৃষ্টি হয় খুব
খুব দ্রুত এটা আমাদের সাগরে চলে যায়। এবং আমরা এই নদীর যেই বড় বড় নদীগুলোর যে ওয়াটারশেড আমরা বলি ক্যাচমেন্ট এরিয়া, যে এরিয়া থেকে সে পানি আনে, আমার দেশের তো কয়েক গুণ বেশি এরিয়া থেকে এই যে পদ্মা, যমুনা, মেঘনা এরা পানি আনে। তো এই পানিগুলো প্রচুর পানি আসে এখানে। পানিগুলো একটা ফানেলের মতো, উপরে ফানেলে অনেক প্রশস্ত, নিচে একটা সরু নলের মতো আমরা বাংলাদেশ, হ্যাঁ, এইখান দিয়ে পানিগুলো বঙ্গোপসাগরে যায়। এখন এই সরু দিয়ে কিন্তু বর্ষা মৌসুমে প্রচুর পানি যখন হয় তখন এই পানি গিয়ে আর নিষ্কাশন ব্যবস্থাটাও দ্রুত হয় না, তখনই বন্যা দেখা দেয়। এটা আগে হতো, হ্যাঁ। এখন হয়েছে কি, এখন আমরা এই নদীগুলা অনেকগুলা দখল করে ফেলেছি এবং নদীগুলোতে সিল্টেশন হয়েছে, প্রচুর সিল্টেশন হয়েছে। নদীগুলোর গতিপথ সিল্টেশন হওয়ার কারণে নদীগুলো বাগন সৃষ্টি হয়। বাগন হলে নদীর এই যে সিল্টেশন এবং এই যে বাগনের যে সেডিমেন্ট, এগুলাতে নদীর যেই পানি ধারণ ক্ষমতা এটা কমে যায় এবং অনেক নদী শুকিয়ে গেছে। তো এর ফলে হয়েছে কি, এবং আমরা অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক করে অনেক রাস্তা করেছি এবং দেখা যায় যে যেহেতু বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ দিকটা ঢালু, হ্যাঁ, পানিটা উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, আমাদের কিন্তু অনেক আড়াআড়ি উত্তর পশ্চিমে পূর্ব পশ্চিমে অনেক রাস্তা আছে। যেমন এই এই যে ঢাকা চিটাগাং রাস্তাটা উত্তরে দক্ষিণে, হ্যাঁ, কিন্তু পানিটা আসতেছে পূর্ব থেকে। এই রাস্তাটার জন্য কিন্তু অনেক পানি কিন্তু এদিকে আটকে। যেমন এইবারের বন্যাটা দেখেন, রাস্তার এই যে পাশে পূর্ব পাশে কিন্তু পানি, এই দক্ষিণ পাশে কিন্তু পানি আসতে পারে নাই। যেই জায়গায় নিমজ্জিত হয়েছে ওই দিক দিয়ে আসতেছে। আবার নদীগুলো আমরা বন্যা নিয়ন্ত্রণ বাদ দিয়েছি দুই পারে, যাতে নদীর পার উচ্ছে যদি বন্যা হয়, এই পানি বন্যা মানে কি, নদীর পাড়টা উপকূলটা ছাপিয়ে পানিটা উপরে উঠে তার ফ্ল্যাট প্লেনে চলে যায় নিচু জায়গাটা, হ্যাঁ। এই জন্য নদীর পাড়টা উঁচু, যেহেতু প্রচুর সেডিমেন্ট নিয়ে নদীটা আসে, তখন এই মোটা দানাদার যে বালিগুলা এগুলা নদীর পাড়ে পড়ে, নদীর পাড়টা উঁচু থাকে এবং এর থেকে আরেকটু দূরে গেলেই এগুলো বলি ফ্ল্যাট প্লেন, যেখানে আমরা চাষাবাদ করি, এগুলাতে পানিটা থামে। এই জন্যই দেখা যায় গ্রামীণ যেই প্রাচীন জনপদ নদীর পাড়ে হয়েছে, নদীর পাড়ে নদীর সুবিধার জন্য হয়েছে এবং নদীর পাড়টা সবসময় উঁচু, বন্যা না হলে ওইখানে পানি ওঠে না। কিন্তু যেটা আমরা বলি যে ফ্ল্যাট প্লেন, বিল এলাকা বা যেখানে আমরা চাষাবাদ করি, ওগুলো কিন্তু নিচু, এগুলো বর্ষায় কিন্তু পানি থাকে। তো এই ছিল এই দেশের অবস্থা। এখন আমাদের জনসংখ্যা বেশি, আমরা এখন নদীর পাড়ে তো আর জায়গা নেই, ওই ফ্ল্যাট প্লেনে বরাট করে আমরা যেখানে পানি থাকবে বর্ষায় ওইখানে বরাট করে আমরা বাড়িঘর করেছি, শহর করেছি, যা ইচ্ছা তা করেছি। এবং আমরা রাস্তা যত্রতত্র প্ল্যান ছাড়া রাস্তা করেছি। এতে করে নদীর যেই ন্যাচারাল যেই ফ্লোটা, এই যে বন্যার পানির এই ফ্লোটা আর এখন হয় ওইভাবে যেতে পারে না। এই জন্য কী হয়, পানিটা নামতে সময় লাগে। যেহেতু আমাদের যেই ভূমি, আমাদের যেই বাংলাদেশের জীব একেবারে জেন্টেল স্লোপ, খুব জেন্টলি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, এখানে পানি খুব আস্তে আস্তে যায়। এরপরে যদি আপনি এই ব্যারিয়ারগুলো দিয়েছেন, এই ব্যারিয়ার ফলে আরও আস্তে আস্তে এই যে নদীটা, এই জন্য বন্যাটা খুব দীর্ঘস্থায়ী হয়ে যায় এখন। তো দীর্ঘস্থায়ী যতই বেশি দীর্ঘস্থায়ী হবে এবং ওয়াটার লেভেলও খুব দ্রুত বেড়ে যাবে, হ্যাঁ, কারণ হচ্ছে পানি সরতে পারতেছে না, উপর থেকে পানি আসতেছে, বেড়ে যাবে। এই জন্য বন্যার ইন্টেন্সিটিও বেড়ে যাবে। এই জন্যই দেখেন কিছু বন্যা হলেই খুব দ্রুত কিন্তু বাড়িঘরে পানি ঢুকে যাচ্ছে। এটা কিন্তু আগে হতো না, আগে আস্তে 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 পানি চলে যেত, হ্যাঁ, কিন্তু এখন ওই যাওয়ার সুযোগ নেই। তো এই মানুষ্য সৃষ্ট এগুলা, এই নদীর যেই প্রবাহ, এগুলো আমাদের ঠিক করা দরকার। এবং আমাদের আমরা যেই সিভিল ডেভেলপমেন্ট যেগুলো করতেছি, যে ডেভেলপমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচার করছি, এগুলো আমাদের কিন্তু চিন্তাভাবনা করে এবং যথেষ্ট গবেষণা করে এগুলো কিন্তু করা দরকার। নাইলে কিন্তু আমাদের অলরেডি ক্ষতি হয়ে গেছে। এখান থেকে আসতে হলে এই পরিকল্পনা মাফিক প্ল্যান ওয়াইজ কিন্তু আমাদের আগাতে হবে, নাইলে এই ছোট্ট একটা দেশে আমাদের বাস করা আসলেই কঠিন হয়ে যাবে। আমরা আলোচনা করবো একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। স্যার, আমরা আলোচনা করছিলাম, আসলে আপনি অনেকগুলো রোগের কথা বলেছেন, আলাদা আলাদা করে বলেছেন। আসলে এই থেকে উত্তরণের উপায়গুলো আসলে কি, বা কিভাবে আমরা এগুলো ব্যবস্থা নিতে পারি? হ্যাঁ, প্রথমত আমি প্রথমেই বলেছিলাম যে সুপেয় পানি বা বিশুদ্ধ পানির ব্যবস্থা করলে আমরা অন্তত অনেকগুলো রোগ থেকে যেটাকে বলা হয় প্রিভেনশন করার উপায় আছে। এরপরে আমি বলেছি যে ঝুঁকিপূর্ণ গ্রুপ,
আমি ঝুঁকিপূর্ণ গোষ্ঠী বলতে যাদেরকে বুঝিয়েছি, তাহলে আমরা যখন উদ্ধার কাজে যাই সেই উদ্ধার কাজের ক্ষেত্রে কিছু প্রায়োরিটি দিতে হবে। প্রথমত সবাইকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসা, তো এটা সকলের জন্যই কমন। এরপরে আসেন আমরা যাদেরকে জানি অসুস্থ, শিশু, বয়োবৃদ্ধ, প্রেগনেন্ট লেডি, তাদেরকে আরও একটু নিরাপদ জায়গায় নিয়ে আসতে হবে যেখানে অন্তত তাদের মিনিমাম স্বাস্থ্যসেবা দেওয়া যাবে। আমি এটাও বলেছি অনেক স্বাস্থ্যকেন্দ্র এই এলাকায় যেহেতু আক্রান্ত হয়, অর্থাৎ নিকটবর্তী কোনো এলাকা একটা যেখানে বন্যা আক্রান্ত হয়নি এরকম কোনো জায়গায় অস্থায়ী ভিত্তিতে স্বাস্থ্য ক্যাম্প করা এবং সেখান থেকে প্রয়োজনে রোগীদেরকে প্রয়োজনীয় নিকটস্থ অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা। আমি তো এগুলো বলছি খুব সহজে, বিষয়টা সহজ নয়। আর যে প্রসঙ্গে এসছিল কথাগুলো সেটা হচ্ছে যে বন্যা কেন এত বেশি হলো অথবা আমরা তার পরবর্তীতে কেন ব্যবস্থা নিতে পারি না। সেই ক্ষেত্রে আমি কিন্তু সবসময় বলি আমরা এখন যে সময়টা এখানে অতিবাহিত করছি, আমরা জানি একটা নতুন ধরনের স্লোগান আসছে, সেটা হচ্ছে সংস্কার। আমরা জানি যে প্রশাসনিক কাঠামো যদি ঠিক না থাকে, তার অঙ্গগুলো যদি ঠিকমতো কাজ না করে, আমরা যদি যার যার জায়গা থেকে অনেস্টলি কাজ না করি, তাহলে এগুলোই আমার বক্তব্য শুধু বক্তব্যই থেকে যাবে। সেই ক্ষেত্রে অনেস্টলি আমাদের পূর্ব দিনের অভিজ্ঞতা থেকে কি কি ডেফিসিয়েন্সিগুলো ছিল সেগুলোকে ওভারকাম করে আমরা যার যার জায়গা থেকে নিয়ম অনুযায়ী প্রশাসনিক কাঠামো মেনে এই যেগুলো বললাম যে আমাদের ঝুঁকিপূর্ণ গ্রুপকে কি করতে হবে, কিভাবে সুপেয় পানি দিতে হবে, কিভাবে খুব কাছাকাছি জায়গায় অস্থায়ী ভিত্তিতে স্বাস্থ্য ক্যাম্প করা যাবে, প্রয়োজনে তাদেরকে কোনো নিকটবর্তী হসপিটাল বা দূরবর্তী হসপিটাল ট্রান্সফার করা যাবে, এই ব্যবস্থাগুলো নিতে হবে। স্যার আপনি সংস্কার কথা যেহেতু বললেনই, স্যার স্বাস্থ্য খাতে আসলে কি ধরনের সংস্কার দরকার? আমরা যদি একদম দুইভাবে, একটা হচ্ছে যে আমাদের অবকাঠামোগত কি কি সংস্কার দরকার বা নীতিগত কি কি সংস্কার দরকার, একই সঙ্গে চিকিৎসকদের যে পেশাগত কি ধরনের সংস্কার আসলে না, এখানে তো বললে অনেক কথা বলা যায়, তবে একটি বলবো যে স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য রাষ্ট্রের অন্যান্য ব্যবস্থার মতো একটি ব্যবস্থা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যেখানে মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য। সেই স্বাস্থ্য, এই স্বাস্থ্যর দুইটা দিক আছে, একটা হচ্ছে প্রশাসনিক দিক যেটা সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। আপনি একদম শহর থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, হাসপাতালগুলো আছে, সেইগুলো এখানে প্রথমত আসবে বাজেটটা পর্যাপ্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত হচ্ছে কিনা এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে এই বাজেট যাদের দ্বারা খরচ হবে, আপনি সবসময় জানেন যে আমরা কিন্তু প্রথমত একটা প্রবলেমকে আইডেন্টিফাই করি, আমার প্রবলেম কি, তারপরে হয় প্ল্যানিং, তারপরে হচ্ছে এই প্ল্যানিং অনুযায়ী কাজ করা। এখন এই জিনিসগুলো যেখানে হয় সেখানে যদি সুষম সুন্দর মেধাভিত্তিক কাঠামো না থাকে তাহলে কিন্তু পদে পদে এখানে আমাদের হোঁচট খেতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একদিক থেকে আমি গর্বের সাথে বলি যে এত জনগোষ্ঠীর একটা দেশের স্বাস্থ্যসেবা এদেশের ডাক্তাররা, এদেশের স্বাস্থ্যকর্মীরা কিন্তু চালিয়ে নিচ্ছে, কিন্তু এখানে অনেক বাধার মধ্যে আপনি দেখবেন যে মেধার মূল্যায়ন নাই, যোগ্যতার মূল্যায়ন নাই, বিশেষ পরিচিতির মূল্যায়ন আছে। এটা হতে হতে এমনভাবে হয়েছে যে এখানে সকল জায়গাতে একটা ধস নেমে গেছে। যেটা আপনি বললেন কোভিডকালীন সময় আমাদের কিন্তু অনেক সংগ্রাম করতে হয়েছে, অবশ্য আমরা অনেক সংগ্রাম করে অনেক কিছু ওভারকামও করেছি। আমরা যখনই একটা ডিজাস্টারে পড়ি তখন কিন্তু জানতে পারি এদেশে সরকারি ব্যবস্থাপনা বেসরকারি ব্যবস্থাপনার বিশাল পার্থক্য। এখানে কোনো নিয়ন্ত্রণ নাই, দেখা যাচ্ছে আপনার শহর কেন্দ্রিক যেটা হচ্ছে অথবা একেবারে ঢাকা কেন্দ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা আছে এর প্রতিফলন বাইরে আমরা পাচ্ছি না। তাহলে এই নিরবিচ্ছিন্নভাবে আমরা মেধার মূল্যায়ন করে, যোগ্যতার মূল্যায়ন করে, দলীয় দৃষ্টিকোণটাকে না দেখে আমরা যদি যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে পারি তাহলে যে ধরনের প্রবলেম ওরিয়েন্টেড প্ল্যানিং হবে সেটা আশা করি হবে। এখানে আমাদের অনেক ব্যাধি আছে, আমার মনে হয় সংস্কারের মাধ্যমে ব্যাধি দূর করতে হবে। সংস্কার নিয়ে আরো প্রশ্ন করবো আমি একটু স্যারের কাছে। স্যার আপনি শুরুতে আবহাওয়া অধিদপ্তরের একটি কথা বলেছিলেন যে এই আবহাওয়ার যে পূর্বাভাস সেটি আসলে সঠিকভাবে থাকার একটা বিষয় ছিল। আমরা জানি জলবায়ু পরিবর্তনের নানান দিক তৈরি হয়েছে। আমাদের জলবায়ু আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জলবায়ু যুক্ত করা হয়েছে, কি জলবায়ুর তহবিল রয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেই জলবায়ু নিয়ে গবেষণা বা কিংবা সেই জাতীয় বিষয়গুলো রয়েছে কিনা বা আসলে আগামীর জলবায়ু পরিবর্তনের সংকটগুলো মোকাবেলা করার জন্য যেই ধরনের আমাদের জনশক্তি দরকার সেগুলো আসলে দেশে গড়ে উঠছে কিনা বা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে কিনা। সব আসলে এই জলবায়ু পরিবর্তনের যেই প্রভাব
এর কয়েকটা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড। হ্যাঁ, এই জন্য আমাদেরই এটা বেশি নজর দিতে হবে, কারণ উন্নত দেশের তো এখনও ওই প্রভাব ওইভাবে আসে না। আমরা কিন্তু অলরেডি আমরা এই যে প্রভাবগুলা খুবই মানে ভিজিবল এখন। কোস্টাল এরিয়াতে স্লাইড ওয়াটার ইন্ট্রুশন এবং কোস্টাল এরিয়াতে যে ইয়ে হচ্ছে, আমাদের ইনন্ডেশন হচ্ছে, তারপরে এই যে অতিবৃষ্টি, অতি খরা এগুলো হচ্ছে, এগুলা জলবায়ু পরিবর্তনেরই প্রভাব। তো আমাদের নর্মাল যে অবস্থায় আমরা ছিলাম ওই অবস্থার চেয়ে এখন আরও যদি কোনো কিছু আমরা করি, এই জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্টটা এটা মাথায় নিয়ে আমাদের কিন্তু পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, তো এই পরিকল্পনা আমাদের আছে, কিন্তু অতটা আমি ভিজিবল দেখি না। হ্যাঁ, ভিজিবল দেখি না, কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে এই যে দেখেন, এটা যদি জলবায়ু পরিবর্তনে ইম্প্যাক্ট হয়, যে এই ফেনী কুমিল্লার যেই বন্যা, তো এটা আমাদের কোনো প্রস্তুতি ছিল এই ধরনের ছিল না। এবং এই অঞ্চলের লোকগুলা কিন্তু এই বন্যায় অভ্যস্ত না। 30-35 বছর আগে এরকম বন্যা হয়েছিল একবার, আর মাঝে মাঝে ছোটোখাটো বন্যা হয়েছে। এই যে এক্সপিরিয়েন্স, তারপর আমাদের যে এই পরিকল্পনা, আমাদের কি করতে হবে অ্যাডাপ্টেশনের জন্য এবং রেজিলিয়েন্সের জন্য, হ্যাঁ, সোসাইটির কমিউনিটি রেজিলিয়েন্স কীভাবে করতে হবে, এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। তো এই ধরনের পরিকল্পনা যদি না করি, তাহলে কিন্তু আমরা আরও বিপদের সম্মুখীন হব। স্যার, আমি আপনার কাছে বলছিলাম যে সংস্কারের বিষয়ে আমরা যদি একদমই যদি কিছু মনে না করেন স্যার, আমরা দেখি যে চিকিৎসা পেশাজীবীদের ক্ষেত্রে দুটি রাজনৈতিক আদর্শের বিদ্যমান স্বাধীনতা চিকিৎসক ফোরাম, অন্যদিকে জাতীয়তাবাদী একটি ফোরামও রয়েছে চিকিৎসকদের, ডক্টরস অ্যাসোসিয়েশন। এবং আমরা দেখি যে ডাক্তারদের নিয়োগ কিংবা ডাক্তারদের বদলির ক্ষেত্রে এই রাজনৈতিক এক ধরনের প্রভাব থাকে। এক্ষেত্রে ভালো চিকিৎসকরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হন। আবার যদি আমি একটু প্রশাসনিক দিকে, যেহেতু আপনি বলছিলেন চিকিৎসকরা যদি কোনো সেমিনারে বা কোনো গবেষণা কাজে অংশ নিতে চান, তার যে জিও সেটি সই করতে তাকে পাঠাতে হয় সচিবালয়ে, যেটি আসলে দেখেন একজন সরকারি কর্মকর্তা বা আমলারা। এই যে টানাপোড়েন, কিংবা সিভিল সার্জনরা কাজ করছেন জেলা প্রশাসকের অধীনে, এই যে টানাপোড়েন, প্রশাসনিক টানাপোড়েন এবং এই যে রাজনৈতিক টানাপোড়েন, এটি আসলে সংস্কার করা প্রয়োজন আছে কিনা, বা এটি কিভাবে সংস্কার করা সম্ভব? ডেফিনেটলি এটা তো একটা প্রবলেম বললেনই। রাজনৈতিক যেটা বললেন সেটা হচ্ছে একজন চিকিৎসক অন্য পেশার মতোই সে নিজস্ব পেশাভিত্তিক রাজনীতি করতে পারে, এটা তার মানে আমি বলবো সে তার রাইট, সংগঠন থাকতে পারে। কিন্তু সেখানে সংস্কারের বিষয় এখানেই আসে যে সেই ক্ষেত্রে যদি দলীয় পরিচয়টা বা ওই গোষ্ঠীর পরিচয়টা প্রাধান্য পায় মেধাকে বাদ দিয়ে, তাহলে সেখানে আমার আপত্তি আছে। দ্বিতীয় হলো যে প্রশাসনটা যেভাবে সাজানো, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রশাসক নন মেডিকেল, যেমন মিনিস্ট্রি আপনি বললেন, আর যারা চিকিৎসক তারা আরেকটির দিকে তার চিকিৎসার সেবার সাথে আছে। এই ধরনের একটা টানাপোড়েন আছে, এবং টানাপোড়েন যে আছে যদি থেকেই থাকে তাহলে সেটা সংস্কার করা দরকার। আপনি নিশ্চয়ই, আমি এই ক্ষেত্রে একজন চিকিৎসক হিসাবে যেহেতু এখানে আছি, চিকিৎসায় কিন্তু আমাদের সাফল্য অনেক আছে। আমি এই সূত্রে আমি বলবোই যে ইপিআইতে আমাদের সাফল্য ঈশ্বরীয়, ভারতের থেকে অনেক উপরে। আমরা ম্যাটারনাল মর্টালিটি রেট অনেক উপরে। আমরা কোভিডের সময় যেটা যুদ্ধ করেছি, চিকিৎসা দিয়েছি, তাতে কিন্তু আমাদের ফলাফল অনেক ভালো এসছে। অনেক দুর্নীতি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেট চিকিৎসকদের দ্বারা ফলাফল ভালো এসছে। আপনি খাওয়ার স্যালাইনের মাধ্যমে আমরা কলেরা ডায়রিয়াকে যেভাবে নিয়ন্ত্রণ করছি, এটাও কিন্তু ওয়ার্ল্ডের একটা ঈশ্বরীয় পর্যায়ে। মুশকিল হচ্ছে যে আমরা শুধু এটুকুতে তো সন্তুষ্ট না, আমাদের দেশে গবেষণার ঘাটতি আছে, আমাদের দেশে মেধার মূল্যায়ন ভিত্তিক পজিশনে যায় না দেখে অনেক ক্ষেত্রেই চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে, এবং সরকারি চিকিৎসালয় থেকে বেসরকারি চিকিৎসালয়ে চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে বিভিন্ন ফারাক দেখা যাচ্ছে। অথচ এইটা একটা কিন্তু সমসত্ব বজায় থাকার কথা, হোমোজেনিসিটি যেটাকে আমি বলি, সেটা নাই। ডেফিনেটলি আমাদের এখানে প্রশাসনিক পর্যায়ে বলেন, হাসপাতালের অন্যান্য পর্যায়ে বলেন, অথবা নন মেডিকেল পর্যায়ে বলেন, এই যে টানাপোড়েনের বিষয়টা বললেন, এটা হয়তো যারা এই সমস্ত, আমি একজন ক্লিনিশিয়ান, যারা এইগুলো নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই বিগত দিনের বিভিন্ন ঘাটতিকে সামনে নিয়ে একটা কমিশনের মাধ্যমে সংস্কার করা উচিত। আমরা জানি যখন ব্যাপক আকারে কোনো সংস্কারের প্রয়োজন হয়, সমস্যাগুলোকে নিয়ে আসতে হয়, তখন কিন্তু একটা কমিশন গঠন করা উচিত। আমি মনে করি এই ক্ষেত্রে একটা স্বাস্থ্য কমিশন গঠন করে স্বাস্থ্যক্ষেত্রের কী ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি, অতীতে যে ধরনের দুর্নীতি হয়েছে, কেন হয়েছে, কারা করেছে, কোন প্রভাবে করেছে, এগুলো যদি কমিশন খতিয়ে দেখে, তাহলে আমার মনে হয় গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ঢেকে, আমাদের দেশের চিকিৎসকের মেধার কোনো অভাব নাই।
আমাদের দেশের চিকিৎসা সেবার সাথে যারা যুক্ত আছেন তাদেরও মেধার কোনো অভাব নাই। প্রবলেম হচ্ছে সিস্টেম, প্রবলেম হচ্ছে যে সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে। আপনি বললেন কখনো দলীয় দৃষ্টিকোণ, কখনো অন্য দৃষ্টিকোণ, কখনো টানা পড়েন, এগুলো আমরা সমস্যায় পড়ছি। আমরা এটার অবসান চাই। স্যার ভালো কমিশন, আমাদের দেশে যতগুলো কমিশন আছে এরা কি কমিশনগুলোর কি কাজ করে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমাদের দেশে। ডেফিনেটলি আমরা অনেক কমিশন অতীতে দেখেছি, অনেক কমিশনের রিপোর্ট পাবো জেনেছি, কিন্তু দেখা গেছে রিপোর্ট আলোর মুখ দেখেনি। সেই জন্য অবশ্য সত্যিকার অর্থে আমি বলবো যে আজকের দিবসের, আজকের দিনের বাস্তবতার নিরিখে আমাদের বুঝতে হবে যে আমাদের শিশু বাচ্চারা, আমাদের 3টা প্রজন্ম রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করে আজকে আমাদের এই পর্যায়ে নিয়ে আসছে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের শেখার আছে। এই পর্যায়ে যদি আমরা শিখে আগের কমিশনের ধ্যান ধারণা থেকে নতুন কমিশন না করতে পারি, তাহলে আমরা আবার ব্যর্থ হব। স্যার আপনি বলছিলেন যে জলবায়ুতে আমরা ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম। আপনার এই দাবিটি আসলে প্রমাণ করার সুযোগ আমাদের রয়েছে কিনা? আপনি নদী দখল করে উন্নয়ন করছেন, বলছেন আমি জলবায়ুতে ক্ষতিগ্রস্ত। আপনি গাছ কেটে উন্নয়ন করছেন, বলছেন ক্ষতিগ্রস্ত। আপনি অপরিকল্পিতভাবে একের পর এক ব্রিজ নির্মাণ করে যাচ্ছেন, আপনি বলছেন আমি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত। এই দাবিটা আপনি আসলে বিশ্বমণ্ডলে আপনি আসলে এই দাবিটি প্রমাণ করতে সক্ষম কিনা? বাংলাদেশের অবস্থানে আছে কিনা? জলবায়ু পরিবর্তনের যেই ইম্প্যাক্ট, এটার মেইন কারণ আমরা বলি যে বায়ুমণ্ডলের এই টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবং এটা বেড়ে যাচ্ছে মেইনলি কার্বন নিঃসরণের জন্য। প্রচুর পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে, এবং এই কার্বন নিঃসরণ হচ্ছে আমরা ফসিল ফুয়েল ইউজ করি, এখান থেকেই বেশি হচ্ছে। হ্যাঁ, তো এই যে ফসিল ফুয়েল, এটা আমরা পেট্রোলিয়াম বলি, হ্যাঁ, এই পেট্রোলিয়ামের যেই উৎস, এগুলো কিন্তু মিলিয়ন ইয়ার্স আগে অনেক হয়তো এই ভেজিটেশন বা অর্গানিক মেটেরিয়াল ছিল, এগুলা চাপা পড়ে গেছে। তো এই মিলিয়ন ইয়ার্সের আগের এই কার্বন কিন্তু আমার মাটির নিচে ছিল। আর এখন আমি এই যে গাছ কাটি এবং গাছ হচ্ছে, এটা এখনকার ব্যালেন্স। হ্যাঁ, এখন কার্বন আমরা গাছ যদি করি, অক্সিজেন জেনারেট করে কার্বন নিঃসরণ কমায়, আমরা কার্বনের পরিমাণটা কমাই, আবার গাছ কেটে ফেলে আবার কার্বনের পরিমাণ বেড়ে যায়। এটা এখনকার ব্যালেন্স। কিন্তু আমি মাঝখান থেকে কি করতেছি, মিলিয়ন ইয়ার্স আগে যে কার্বন সঞ্চিত ছিল, এই কার্বনটা এনে আমি পোড়াচ্ছি, পুরো এক কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াচ্ছি। এটা ব্যালেন্স করবেন কিভাবে? গাছ লাগিয়ে কিন্তু এটা কমাতে পারবেন না, মানে কিছু কমাতে পারবেন কিন্তু পুরাটা কিন্তু কমাতে, অর্থাৎ কি, তাইলে আমার এই যে জলবায়ু পরিবর্তন যদি টেম্পারেচার বাড়িয়ে দেয়, তাইলে আমার সি লেভেলের উচ্চতা বেড়ে যাবে, এবং আরও অনেক কি হবে, পাবলিক হেলথের সমস্যা, অনেক কিছু হবে, আমাদের মানুষেরও পাবলিক হেলথের সমস্যা হবে, প্রচুর সমস্যা হবে। তো এখন আমার এই কার্বন নিঃসরণ কমাতে হলে কি করতে হবে? এই ফসিল ফুয়েলের ব্যবহার কমাতে হবে, তাইলেই কার্বনের পরিমাণ কমবে। এগুলো হলো জলবায়ু পরিবর্তনের মানে যেটা দায়ী। আর আমরা যেটা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করতেছি, আমাদের সিভিলাইজেশন, আমার নগরায়ন, আমার রাস্তাঘাট এবং গাছ কেটে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, একটা ইকোসিস্টেম কি, একটা ন্যাচারাল ইকোসিস্টেমে কি থাকে? আমরা গাছপালা থাকে, জীবজন্তু আছে, এবং মানুষও জীবজন্তু, কিন্তু মানুষ সিভিলাইজড, মানুষ ক্ষতি করে। গাছপালা অন্য ওরা কিন্তু অতটা ক্ষতি করে না। মানুষের জ্ঞান আছে, মানুষ কি করে, গাছ কাটে, তারপর বাদ দেয়, নদী ভরাট করে, পরে ইকোসিস্টেম কি ইমব্যালেন্স করে ফেলছে, এই ইম্প্যাক্ট। তো এটা শুধু আমরাই করি না, সারা ওয়ার্ল্ডই করে। আমরা এখন ডেভেলপিং কান্ট্রির জন্য আমরা একটু বেশি করি। তো আমরা এরপরও আমরা যেই পরিমাণ কার্বন নিঃসরণ করি, উন্নত দেশ এর চেয়ে কয়েক গুণ করে আমরা সিগনিফিক্যান্ট না আমাদের যে কার্বন নিঃসরণ। এটা তাইলে কারা করতেছে? তারা উন্নত দেশগুলো করেছে, আগে করেছে, এখনও করছে। তাইলে তারা দায়ী এটার জন্য বেশি, আমরা তো বেশি দায়ী না। তাইলে আমরা যদি পরিমাপ করেন, দেখবেন যে আমরা ওদের পরিমাণে, ওদের যেই পরিমাণ কার্বন তারা জেনারেট করে, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এটা যে জেনারেট করে, আমরা তার চেয়ে অনেক কম করি। তাহলে আমাদের কেন কম্পেনসেশন দিবে না? বসুক, আলোচনা করুক, হ্যাঁ, দেখলে দেখা যাবে আমরা যেই পরিমাণ করতেছি, এরপরও আমরা তাদের চেয়ে অনেক কম পরিমাণ কার্বন জেনারেশন করি। তাইলে তারা আমাদের কম্পেনসেট করতে হবে। এটা অবশ্যই আমরা এই দাবি উত্থাপন করতেছি এবং এই নেগোসিয়েশন করতেছি, কিন্তু উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দেয়, কিন্তু ওই পরিমাণ ফান্ড কিন্তু বাস্তবে আসতেছে না। হ্যাঁ, এটাই স্যার। এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানুষের স্বাস্থ্যের একটি বড় সম্পর্ক রয়েছে, কারণ এখন আসলে ঋতুর ধারণাটাই আসলে বদলে গেছে। যে বর্ষাকাল এখন এই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টি চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলোতে আসলে
সেই ধারণা করে আমাদের স্বাস্থ্যের ক্যালেন্ডারগুলো আসলে তৈরি করা উচিত কিনা, বা আপনারা চিকিৎসকরা সেই ধরনের কোনো আছে কিনা আপনাদের? না, এটা আপনি খুব যথার্থ জায়গায় প্রশ্নটা রেখেছেন। আমরা কিন্তু বিইং পালমোলজিস্ট আমরা কিছু কাজ করি এবং কিছু ধারণা থেকে আমরা কিছু আমরা পরামর্শ দিয়ে থাকি। তো জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে এটা বৈশ্বিক বললেন, তারপরে আছে জাতীয়টা কিন্তু আমাকে রক্ষা করতে হবে। আমি যদি দূষণটা দেখি যে আমরা দূষণের মাত্রা, আমি বায়ুতেই আসি, দূষণের মাত্রা এমন পর্যায়ে থাকে যে প্রায় আমরা 1 নম্বরে, ঢাকা শহর প্লাস বাংলাদেশ দেখা যায় প্রায় 1-2 এর মধ্যে থাকে। তো এই দূষণটাকে যখন আমরা জানলাম যে বেশি হয়, তখন আমাদের জানা উচিত কেন বেশি হচ্ছে। আপনি জানেন যে আমাদের সিভিলাইজেশন হবে, অনেক ইন্ডাস্ট্রি হবে, অনেক কিছু হবে, কিন্তু যেখানে যে আইন কানুন বিধি নিষেধ আছে সেটা যদি পরোয়া না করে হয় তাহলে দূষণ মাত্রা বেড়ে যাবে। আর যেখানে দূষণ থাকবে, দূষণ প্রতিরোধের ব্যবস্থা থাকার কথা, ইটের ভাটা কিভাবে হবে, কোথায় হবে, চিমনি কতটুকু হবে, এটা আমরা অনেক আলোচনায় এসছে। দূষণ হয়ে যাচ্ছে। আপনি যদি যে গাড়িগুলোর ফিটনেস নাই, আপনি ট্রাফিকে যে গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তাহলে সেখান থেকে যে দূষণটা হয় তার একটা কন্ট্রিবিউশন থাকে। কনস্ট্রাকশন ওয়ার্ক ডেভেলপমেন্টের একটা পার্ট, এটা হবেই। বাড়ি তৈরি হবে, বড় বড় বিল্ডিং তৈরি হবে, কারখানা তৈরি হবে, সেখানে বিধিনিষেধ কতটুকু মানা হয় না। আর আসেন আরেকটা হচ্ছে স্বাভাবিক প্রবাহ রাখতে যদি আমি পারি নদীর, তাহলে কিন্তু নদীতে গভীরতা কমে যাবে না, কিন্তু আমরা স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, সেই কারণে যেমন এটা হচ্ছে। আমি যখন এই ধরনের দূষণকে আটকাতে পারবো না, আমি ঘরের মধ্যে দূষণকেও প্রিভেন্ট করতে পারবো না, এবং বায়ু দূষণ ঘরের বাইরের যেটা সেটা যখন বাড়বে না, তখন স্বাস্থ্য ঝুঁকি হবে। ঝুঁকির মধ্যে সবার আগে আমরা জানি যে ফুসফুস সরাসরি বাতাস গ্রহণ করে, সেটা আক্রান্ত হচ্ছে। আমরা ফুসফুসের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, আমরা দেখছি শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়ছে, ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে, সংক্রামক ব্যাধিগুলো বেশি বেশি হচ্ছে। আমরা জানি যে স্কিন, আমি বন্যার সময় একটা কথা বলতে ভুলে গেছি, বন্যা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু স্কিনের অসুখগুলো হয়। এই ধরনের দূষণ থেকে আমরা কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছি। আরেকটি আছে যে আমরা তো বাঁচার জন্য খাই, আমরা যদি খাবারটা যেটা গ্রহণ করি সেখানে যদি কোনো ভেজাল থাকে, এমন কিছু থাকে, সেটা যেমন এফেক্ট করে। আপনি চাষাবাদ যেটা হচ্ছে সেখানে যদি পরিমিত না করে অপরিমিত উপায়ে ইনসেকটিসাইড ইউজ করা হয়, সার ইউজ করা হয়, ওইটা কিন্তু প্রকারান্তরে আপনার স্বাস্থ্য ঝুঁকি হয়ে যায়। অর্থাৎ পরিবেশের সাথে স্বাস্থ্যের একদম সরাসরি সম্পর্ক, এবং এই পরিবেশ দূষণ, পরিবেশের এই অনিয়ম এবং এই যে জলবায়ুর যে প্রভাবটা পড়ছে, আমরা একটু আগেই শুনলাম কার্বন ডাইঅক্সাইড প্রচুর তৈরি হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে যে ওজোন স্তর থিন হয়ে যাচ্ছে, উপর থেকে রশ্মি এসেও আমাকে সমস্যা করছে। অর্থাৎ চতুর্মুখী সমস্যার মধ্যে কিন্তু আমরা এই সমস্যা নিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছি। স্যার, আমি শেষ দিকে আছি, আপনাকে একটা প্রশ্ন করবো, তার স্যারের কাছে যাবো। সেটি হচ্ছে যে যেহেতু ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন সংগঠন, একদম যদি স্যার মোটা দাগে, যদিও ওষুধের নাম বলা উচিত নয়, ডাক্তারের প্রেসক্রিপশন, কিন্তু যেহেতু এই জরুরি পরিবেশে যে ধরনের ওষুধ লাগবে, কি কি ধরনের ওষুধ আসলে বহন করতে পারে স্বাস্থ্য নিয়ে যাওয়ার জন্য ত্রাণ হিসেবে, যদি একদম মোটা দাগে বললে সবার প্রথমে লাগবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। তারপরে যদি বলেন ডায়রিয়াজনিত সমস্যার জন্য খাওয়ার স্যালাইন, অথবা সহজ উপায় তৈরি করা যায় এরকম পদ্ধতি বলে দেওয়া। সাধারণ জ্বর, সর্দি, কাশির জন্য যে ওষুধগুলো, বিশেষ করে প্যারাসিটামল, সর্দির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, আমি নাম উল্লেখ করলাম না, এবং খুব প্রাথমিক অ্যান্টিবায়োটিক যেগুলো একজন ওখানে লোকালি কোনো স্বাস্থ্যকর্মী চিকিৎসকের পরামর্শে দেওয়া যাবে এরকম ঔষধ। তাছাড়া হচ্ছে বিভিন্ন রকম লোশন যেগুলো স্কিন ডিজিজের জন্য ব্যবহার করা যায়, এগুলো হচ্ছে মোটা দাগে। এরপরেও আমাদের কিছু কিন্তু অন্যান্য ওষুধ নিতে হবে, কারণ আমরা জানি আক্রান্ত এলাকায় নির্দিষ্ট সংখ্যক রোগী থাকে যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে বা অন্যান্য অসুখ আছে, সেগুলো নিতে হবে। জি স্যার, আমরা সেই দিকে আছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট। স্যার, এই যেহেতু আস্তে আমরা ধারণা করছি যে বন্যা হয়তো কমে আসবে প্রকোপটা, সেই ক্ষেত্রে এই ম্যানেজমেন্ট এখন বড়, যেহেতু আমাদের অর্থনৈতিক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ঘর বাড়ির ক্ষতি হয়েছে, সেই জায়গায় ম্যানেজমেন্টের আসলে জায়গাগুলো আসলে কোন জায়গাটায় নজর দিতে হবে? এখন দেখেন এখানে অনেকেরই সব কিছু শেষ হয়ে গেছে, গবাদি পশু শেষ হয়ে গেছে। অনেক গ্রামীণ জনপদে তো ম্যাক্সিমামই কৃষক এবং লো ইনকাম পিপল, হ্যাঁ, তাদের গবাদি পশু ছিল, ফসল ছিল, সব শেষ হয়ে গেছে। এবং তাদের কিন্তু অনেক ঋণ আছে, হয়তো সরকারি ঋণে করেছে, আবার লোকালি ঋণ করেছে।
এখন তার তো কিছুই নাই, সেই ঋণ দিবে কি দিয়ে, আর সে খাবার কিনে খাবে কি, এটা কিন্তু শখ হবে তাদের, হ্যাঁ, মেন্টাল কিন্তু এখানে স্ট্রেসও হবে। তো এখন প্রথমেই রিহেবিলিটেশনে আমাদের সরকারকে এবং যে যার কিছু আছে হেল্প করতে হবে। তার যদি গবাদি পশুর বা তার ঘরবাড়ি নষ্ট হয় এগুলা করার, রিকনস্ট্রাক্ট করার কিন্তু তাকে ফান্ড দিতে হবে। এই জন্য হয়তো এমনও হতে পারে ওই এলাকার যাদের ঋণ আছে, লোন আছে, লোনের সুদ মৌকুফ অথবা মূলধনও মৌকুফ করে দিতে পারে, হ্যাঁ। এরপরে নতুন করে মানে সহজ শর্তে ঋণ দেওয়া যেতে পারে, দিলে তারা কিন্তু আবার কিন্তু কামব্যাক করতে পারবে। আসলে আমাদের এই যে জনগোষ্ঠী যে পিছিয়ে গেল, এরা একটা উন্নয়নের একটা দাপে ছিল, এখন কিন্তু নিচে নেমে গেছে। এখন তাদের ওই অবস্থায় ফিরিয়ে নিতে হলে যা যা করণীয় এই রিকনস্ট্রাকশন আর রিহেবিলিটেশনের মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে, করলেই আমরা তাদের আবার আমাদের পর্যায়ে নিয়ে আসতে পারবো। জি, আলোচনায় অংশ নেওয়ার জন্য ডক্টর জিল্লুর রহমান এবং ডাক্তার আব্দুল শাকুর খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।